তো ঠিক আছে, আমরা তাহলে কেমিস্ট্রি আমরা স্টার্ট করে দেই। তো কেমিস্ট্রি সম্পর্কে আজকে আমরা এই যে চ্যাপ্টার 3-তে মানে আমাদের পরমাণুর পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আমরা যেটা পড়ছি, সেটার আজকে আমরা যেটা জিনিস পড়বো সেটা হচ্ছে এই পরমাণুর যে মডেলগুলো নিয়ে আছে, যে পরমাণুর বিভিন্ন প্রকারের যে মডেল আছে, পরমাণু কিভাবে করে তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই মডেলগুলো নিয়ে আজকে আমরা পড়বো। এখানে মজার একটা বিষয় আমি তোমাদেরকে বলি, সবাই সবাই খেয়াল করো, যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে পরমাণুর মডেল আগে থেকেই কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো মনে করো ডাল্টনের মডেল, তারপরে আরো অনেক মডেল গুলো ছিল, অনেক কিছু বলেছে, তারপরে এগুলোর অনেকগুলো ভুল ছিল। ভুল হতে 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 আমাদের এই বইয়ে এসে যেই মডেলটা দুইটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, আবার তার সাথে আলোচনা করা হবে বোরের মডেল। একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল আর একটা হচ্ছে বোরের মডেল। রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে কি মনে হচ্ছে রাদারফোর্ডের মডেল আর বোরের মডেল একেবারে শতসিদ্ধ, তাই না? এটা কি মনে হচ্ছে রাদারফোর্ডের মডেল একেবারে ঠিক অথবা বোরের মডেল একেবারেই ঠিক, এটা মনে হচ্ছে না? ওগুলো আগের গুলো তো অনেক বেশি ভুল ছিল। রাদারফোর্ডের মডেলে প্রথমবারের মতো ভুলটা মোটামুটি পরমাণুর মডেলের সাথে মোটামুটি একটা পর্যায়ে আসে যে কম ভুল হয়েছে, ওখানে ওখানে একটু কম ভুল, তারপরও ম্যাক্সিমামই জিনিস ভুল, ম্যাক্সিমামই জিনিস ওখানেও রাদারফোর্ডেও মডেলেও ভুল আর কি। আচ্ছা, এরপরে ওইটাকে সংশোধন করে বোরের মডেলে আরো অনেক সংশোধন আসছে, আরো অনেক সংশোধন করে 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 বোরের মডেলটা তারপরে মনে হইলো যে না, বোরের মডেলটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তোমাদের এই পর্যন্ত তোমরা যা পড়ছো বোরের মডেল পর্যন্তই তোমরা ঠিক ধরে নিচ্ছ, কিন্তু এইচএসসি তে এসে দেখবা, যখন ইন্টারে উঠবা তখন দেখবা বোরের মডেলও ভুল। তখন দেখবা যে তোমাকে সবকিছু কোয়ান্টাম মেকানিক্স নিয়ে চিন্তা করতে হচ্ছে, সবকিছু কোয়ান্টাম মেকানিক্স এর বেসিসে ওগুলো আসলে সঠিক, কিন্তু বোরের মডেলে যা কথা বলেছে যে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান, এটাও ভুল। আবার একটা ফিক্স থাকে, তখন দেখা যাবে ওটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে আরেকটা ভুল। বিভিন্ন টাইপের ভুল বের হচ্ছে বোরের মডেলে। আমরা যেই দুইটা মডেল এখন পড়বো সেই দুইটা মডেলও কিন্তু ভুল, ভুল দুইটা মডেল পড়বো। কারণ আমরা যদি এই জিনিসগুলা কিভাবে করে ভুলটা আস্তে আস্তে সংশোধন হয়েছে এটা তুমি যদি না পড়ো, তুমি হঠাৎ করে তুমি কখনোই কখনোই বুঝতে পারবা না অ্যাকচুয়ালি আসলে ঘটনাটা কি ঘটছে পরমাণুর মধ্যে। কারণ আমরা শিখেছি ধাপে ধাপে, তাই আমরা ভুলটা শিখতেছি, ভুলটা থেকে সংশোধন কি হয়েছে সেটা শিখবো, আবার ভুলটা শিখবো, ভুলটা শিখার পরে সংশোধন কি হয়েছে সেটা শিখবো। হঠাৎ করে তোমাকে যদি আমি কোয়ান্টাম মেকানিক্স দেখাই দেই, তুমি কিচ্ছু বুঝবা না, আরে কোথা থেকে এটা আসলো তুমি বুঝবা না। সেই জন্য তোমাদের বইগুলোতে আস্তে আস্তে ভুল থেকে, তোমাদের ক্লাস 8-এ ডাল্টন নিয়ে আলোচনা করা ছিল, ডাল্টন কি মনে করতো, তারপরে কি হয়েছে, এরপরে আস্তে আস্তে এখন রাদারফোর্ড আর বোর নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপরে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে যেগুলো ভুল, কিন্তু আস্তে আস্তে সংশোধন হয়ে তুমি বেটার পর্যায়ে যাচ্ছ। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের পড়ালেখা। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি, আমরা কি ব্ল্যাকে নাকি হোয়াইটে, তোমাদের কি মনে হচ্ছে ব্ল্যাকে নাকি হোয়াইটে, কোনটাতে? ব্ল্যাক নাকি হোয়াইট, কোনটাতে ক্লাস নিব? হোয়াইট, ব্ল্যাক, ব্ল্যাক, একজন একটা করে লিখবা। আচ্ছা, ঠিক আছে, আজকে হোয়াইটের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি লিখেছে, তাই আমি এখন হোয়াইটের পক্ষে আছি। ওকে, সমস্যা নাই, পরে আমি যদি মাঝখানে যদি আমার মনে হয় ব্ল্যাকে নিব আর কি। আমরা শুরু করে দেই তাহলে। শুরু করো, সবাই খাতাটা বের করে শুরু করো। প্রথমত, যে পরমাণুর মডেল, এই পরমাণুর মডেল সম্পর্কে যেটা রাদারফোর্ডের মডেল যেটা ছিল, রাদারফোর্ড এই এই মডেল যেটা দিয়েছে সেটা একটু ভালো করে বুঝে নাও, যে রাদারফোর্ডের পরমাণু মডেল মানে রাদারফোর্ড কি বলেছে পরমাণু সম্পর্কে, খুব ভালো করে মনে রাখো। হ্যাঁ, তোমরা সবাই খাতায় লিখো, খাতায় লিখো। চ্যাপ্টার 3, আবার কোনটা চ্যাপ্টার? চ্যাপ্টার কি নতুন চ্যাপ্টার শুরু করছি নাকি? আমরা তো চ্যাপ্টার 3 পড়ছি এতদিন থেকে। হুম, আচ্ছা, শামিন জিজ্ঞাসা করেছে কোন চ্যাপ্টার, ও দুইবার জিজ্ঞাসা করেছে, আমি পুরাই অবাক হয়ে গেলাম অ্যাকচুয়ালি। ওর এই টাইপের কোশ্চেন আমার খুবই অবাক লাগে আর কি। মানে এর আগের ভিডিওগুলো কি দেখো নাই নাকি, আমি বুঝি নাই আর কি।
আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেল। ইরফান বলছে মারেন স্যার, লাঠি আনতেছি নাকি? আচ্ছা, ওকে, দেখো যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা আসলে কি জিনিসটা, এটা আগে আমি তোমাদেরকে বলি। যে সবাই খাতায় লেখো, খাতায় লেখো যে 1911 সালে, 1911 সালে রাদারফোর্ড এই পরমাণু মডেলটা দিয়েছে। তাহলে এই পরমাণু মডেলটা কত সালে দেওয়া হয়েছে? 1911 সালে রাদারফোর্ডের এই পরমাণু মডেলটা দিয়েছে। এখন এই পরমাণু মডেলটা কি, এটা জিনিস আগে দেখো। এইটুকু শুধু লিখে রাখো 1911 সালে, এটা দিলেই তুমি বুঝতে পারবা যে 1911 সালে এই পরমাণু মডেলটা দিয়েছে, আর লেখার প্রয়োজন নাই এখানে। এখন পরমাণু মডেলটা কি এটা সম্পর্কে আমি যদি তোমাকে বলি, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা, তো উনি যেই কথাটা বলেছেন সেটার মুর্দা কথা হচ্ছে এটা। আমি আগে বলে নেই, হ্যাঁ, এটা লেখার প্রয়োজন নেই, এখনকারটা লেখার প্রয়োজন নাই, সেটা আমি আগে তোমাকে বুঝাই বলি যে ওনার মুর্দা কথা কি বলার চেষ্টা করছে। উনি বলার চেষ্টা করছে যে পরমাণুর একটা কেন্দ্র থাকে, এই মানে ভিতরে একটা কেন্দ্র থাকে, এইরকম একটা কেন্দ্র থাকে। উনি যেটা বোঝানোর চেষ্টা করছে, একটা পরমাণুর ভিতরে একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটার ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস। কেন্দ্রটার নাম হচ্ছে তোমার নিউক্লিয়াস। কেন্দ্রটার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে একটা যদি পরমাণু থাকে, পরমাণুটার মনে করো এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রটার নাম হচ্ছে তোমার নিউক্লিয়াস। এটা আমরা এটা উনি বলেছেন যে পরমাণুটার কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন। তোমরা তো জানো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। এর মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, আর নিউট্রন তো হচ্ছে নিউট্রাল, তাই না? নিউট্রনের কোনো চার্জ নাই, এটা আমি তোমাদেরকে বলেছি। আর পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন। পরমাণুর বাইরে কি থাকে? ইলেকট্রন। তো পরমাণুর বাহিরে যে ইলেকট্রনটা আছে, পরমাণুর বাইরে ইলেকট্রন আছে। ইলেকট্রনটা কিভাবে আছে পরে বলছি। এই ইলেকট্রনটার আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, মানে এই ইলেকট্রনের আপেক্ষিক ভর, মানে ইলেকট্রনের ভর এত কম, সেই জন্য এর আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর যদি শূন্য ধরা হয়, তাহলে গোটা পরমাণুর মধ্যে কি কি আছে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে ইলেকট্রনের ভরটাকে তুমি শূন্য যদি ধরো, তাহলে গোটা পরমাণুর ভরটা কি এই নিউক্লিয়াসের ভর হয়ে যায় না? মানে নিউক্লিয়াসের ভর মানে কি পরমাণুটার ভর হয়ে যায় না? কথাটা বুঝো। আমি আবার তোমাকে বলছি, মানে ওনার থিমটা কি ছিল ভালো করে বুঝে নাও। একটা পরমাণুর মধ্যে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। বাইরে থাকে, এই নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন, নিউক্লিয়াসটার বাইরে থাকে ইলেকট্রন। ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। ইলেকট্রনের আপেক্ষিক ভর যদি শূন্য ধরা হয়, তাহলে নিউক্লিয়াসের যে ভরটা, এই যে নিউক্লিয়াসের ভর, কারণ নিউক্লিয়াসের মধ্যে কি আছে, এই যে দুই একজন যে ভিডিও অন করছো, ওরা একটু ভিডিওটা অফ করে দিবা। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে যেহেতু তোমার প্রোটন আর নিউট্রন আছে, এই প্রোটন আর নিউট্রনের ভরটাই কি টোটাল ভর হিসেবে কাজ করবে, কারণ ইলেকট্রনের ভর তো জিরো, যেহেতু একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? ওকে, গেল। তার মানে একটা পরমাণুর গোটা ভরটাই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যেই গোটা ভরটা থাকে, কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, বাইরে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ভর জিরো ধরা হয়, শেষ। এখন এইটা উনি বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, এবং এই নিউক্লিয়াসটা দেখতে, নিউক্লিয়াসটার আকার, নিউক্লিয়াসটা অত্যন্ত ছোট থাকে। প্রথম কথাটা শুনো, নিউক্লিয়াসটা অত্যন্ত ছোট থাকে। মানে নিউক্লিয়াসের মধ্যে সব ভর থাকে, ঠিক আছে, কিন্তু এইটার সাইজ একটা ছোট জায়গার মধ্যেই সব ভরটা আছে। মানে জিনিসটা ছোট, এই জিনিসটা হচ্ছে ছোট, এই নিউক্লিয়াসটা ছোট, কিন্তু এই জায়গাটার মধ্যেই অনেক মানে পুরো ভরটাই থাকে। কারণ ইলেকট্রন যে বাইরে থাকে, ইলেকট্রনের কোনো ভর নাই, ইলেকট্রনের ভর, আপেক্ষিক ভর হচ্ছে শূন্য। উনি এইটা বোঝানোর চেষ্টা করছে। এবং উনি ইলেকট্রন গুলা কিভাবে বাইরে থাকে সেই সম্পর্কে যখন আলোচনা করছে, সেইটার সম্পর্কে যেটা বলছে, তিনি তখন এটাকে সৌরজগতের সাথে তুলনা করছে। সৌরজগতের সাথে। সৌরজগতে কি থাকে? সৌরজগতের মধ্যে কি জিনিসটা থাকে দেখো দেখি। সৌরজগতে আমরা কি জানি যে মাঝখানে থাকে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ ঘুরতে থাকে। সেরকম এই ইলেকট্রনও মানে এই যে
যে এরকম সূর্যকে কেন্দ্র করে যেমন ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে মানে এক একটা মনে করো যে এই একটা গ্রহ আছে, এর কক্ষপথ মনে করো এরকম। এখানে যদি আরেকটা গ্রহ থাকে, তার কক্ষপথ মনে করো এরকম। এখানে যদি আরেকটা ইলেকট্রন থাকে, ওই গ্রহের মতো এর মতো কক্ষপথ হচ্ছে এরকম। মনে করো যে এইটা ইলেকট্রনের জন্য এইভাবে করে ঘুরতেছে, এই ইলেকট্রনের জন্য এইভাবে ঘুরতেছে, এই ইলেকট্রনটা এইভাবে করে ঘুরতেছে, এইরকম আর কি। প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা কক্ষপথে, যেমন সৌরজগতে মাঝখানে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলা যেরকম করে ঘুরে, সেরকম করে ইলেকট্রনও ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে সেটা। এবং লাস্ট যেই কথাটা বলছে, এদের মানে উনি উনি যেই তিনটা কথা বলতেছে, বোর্ডে আমি দেখতে পাচ্ছি না। বৃন্তি, তুমি স্লাইড করো, তাহলে দেখতে পাবা। স্লাইড করলে দেখতে পাবা। সবাই দেখতে পাচ্ছে, তুমিও দেখতে পাবা। স্লাইড করো তাহলে, মানে হয়তোবা তুমি অন্য কোনো পেজে আছো, মানে তোমার মোবাইলে হয়তোবা দেখছো, এই জন্য কোনো একটা পেজের মধ্যে আছো, যে এই পেজে দেখা শুধু অন্য পার্টিসিপেন্ট দেখা যায়। ওকে, সবাই দেখো, খেয়াল করো যে আরেকটা কথা বলেছেন যে ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, আর এইখানে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন আছে পজিটিভ চার্জ, মানে নিউক্লিয়াসটা পজিটিভ একটা চার্জ, এই দুইটার মধ্যে আকর্ষণ, এই যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে আকর্ষণ বল অনুভব করতেছে, এই কেন্দ্রমুখী বলটা এই যে মনে করো যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ কাজ করে। এই আকর্ষণটা অনেকটা, এখানে যদি সূর্য থাকতো আর এখানে যদি একটা গ্রহ থাকতো, এই দুটার মধ্যে একটা বল কাজ করে। এটা ফিজিক্সে পড়বা, এটাকে বলবে আমরা মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল যেমন এদের মধ্যে কাজ করে, এদের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যেও এইরকম একটা বল কাজ করে। এর ফলে যে এরকম করে সূর্য আর গ্রহের মধ্যে যে আকর্ষণ বলটা থাকার ফলে, কেন্দ্রমুখী বল একটা থাকার ফলে এরা যেমন করে ঘুরে, এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে এই আকর্ষণ বল থাকার ফলেও এরা এরকম করে ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে আসো আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিলাম যে কি বলেছেন। এখন আসো, আমি ডিটেইলস বলছি এক এক করে, সবাই এখন লিখবা। এটা তো জাস্ট আমি তোমাকে ধারণা দিলাম, তাই না? এটা এটা এখন আমরা 4টা পার্টে ভাগ করে নেব, যেটা তোমার পরীক্ষায় আসলে লিখতে হবে। আসো আমরা তাহলে প্রথমে আমরা 1 নাম্বার কথা লিখি। সবাই লিখো 1 নাম্বার। 1 নাম্বারে আমরা কি লিখবো? যে আমি তোমাদেরকে প্রথমে যেই কথাটা বলেছি, 1 নাম্বার হচ্ছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে, বলো তোমরা সবাই একটু বলো তো পরমাণু কেন্দ্রটার নাম কি? তোমরা একটু আমারে বলো পরমাণু কেন্দ্রটার নাম কি, সবাই বলো। আমি কি বললাম একটু আগে? পরমাণু কেন্দ্রটার নাম কি? যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। ভেরি গুড, এই তো অস্থির। পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। ভেরি গুড। তোমরা নিজেরা বলবা নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে। তোমরা বলো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে। ভেরি গুড, এই তো সুন্দর ফাবিহা। ফাবিহা, হ্যাঁ, নিউট্রন, প্রোটন আর নিউট্রন, অসাধারণ। মুনতাহা, রিদওয়ান, সবাই ভেরি গুড। রিদওয়ান শুধু প্রোটন লিখেছো কেন? প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। যারা শুধু প্রোটন লিখেছে ওরা বই দেখে লিখেছে। হ্যাঁ, বই দেখে কখনো আমার ক্লাস করবা না। কেউ বই দেখে ক্লাস করবা না, কখনোই বই দেখে ক্লাস করবা না। সব সময় মনোযোগ থাকবে এইদিকে। ও আচ্ছা, দেখে নাই, রিদওয়ান দেখে নাই, মানে অন্য কেউ যদি দেখে আর কি, সেটার কথা বলছি। ওকে, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। আচ্ছা, মানে তানিম একটু কষ্ট করে এখন দেখো, মানে হোয়াইট বোর্ডে যেহেতু শুরু করেছি, ব্ল্যাক বোর্ডে একটু পরে না হলে চেঞ্জ করছি। এইটুকু আগে পড়াটা শেষ করি।
মাঝখানে চেঞ্জ না করি, আমি করে দিব না, চেঞ্জ করে দিব। ওকে, দেখো পরমাণুর একটি কেন্দ্র থাকে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। তারপরে আমি কি বলছি যে ওই যে দেখো আমি কি বলছি যে এইটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন আর নিউট্রন আছে, আবার ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। ইলেকট্রনের যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, তাই এটা দাঁড়ি না, কমা হবে, তাই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, এখন কথাটা হচ্ছে বিবেচনা করা হয়। এখন কথাটা হচ্ছে এই যে এই কথাটা যে বলেছে, এই কথাটার মধ্যে কিন্তু কোনো ফাঁক নাই, এবং এই কথাটা কিন্তু সঠিক যে আমরা এখন পর্যন্ত এটাই মানি। আমি যদি বলি যে একটা, আমরা যেমন লিখেছি যে এখানে 11 আছে, এখানে 23 আছে, আমরা জানি যে 11 হচ্ছে প্রোটনের ভর, 11 হচ্ছে প্রোটন সংখ্যা, আর প্রোটনের আপেক্ষিক ভর 1 ধরা হয়, এবং নিউট্রনের আপেক্ষিক ভর 1 ধরা হয়। এখানে নিউট্রনের সংখ্যা হচ্ছে 12, তাহলে নিউট্রনের সংখ্যা 12 আর 11 যোগ করলেই কিন্তু 23 হয়, যেটাকে আমরা ভর সংখ্যা বলি। কারণ আমি যদি আপেক্ষিক ভরের কথা বলি, আপেক্ষিক ভর সম্পর্কে যদি আমি কথাটা বলি, সেই কথাটা একটু আমি বলে নেই। সবাই এটা কথা আবার বলছি, সবাই আবার খেয়াল করো। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, তাই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন আর নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। সবার কি লেখা হয়েছে? এটা কি লেখা হয়েছে? সবাই লিখেছো? ওকে, একজনের লেখা হয়নি, সাদিয়ার শুধু লেখা হয়নি। আর তাড়াতাড়ি সবার লেখা শেষ। সাদিয়া লিখে ফেলো, লিখে ফেললে লেখা শেষ হলে আমাকে একটু মানে জানাও, কারণ সবাই লিখছে ডান, সবার লেখা শেষ। জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, সবারই শেষ। ইসরাত জাহানের শেষ। সাদিয়া হয়নি এখনো? ওকে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা শুনো, একটা জিনিস লিখে রাখো আলাদা করে, আলাদা আলাদা পেজের মধ্যে লিখে রাখতে পারো। সেটা হচ্ছে এই যে আপেক্ষিক ভর যে আছে, এই আপেক্ষিক ভর যেহেতু কথাটা আসলো, তুমি একটু আপেক্ষিক ভরটা একটু লিখে রাখো, তাহলে কাজে দিবে। আপেক্ষিক ভর এখানে লেখো আপেক্ষিক চার্জ, আর এখানে লেখো এই পাশে লেখো হচ্ছে প্রোটন, এরপরে লেখো নিউট্রন, আর এখানে লেখো হচ্ছে ইলেকট্রন। এই প্রোটনের আপেক্ষিক ভর ধরা হয় 1, নিউট্রনের আপেক্ষিক ভর ধরা হয় 1, ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরা হয় 0। প্রোটনের আপেক্ষিক চার্জ ধরা হয় +1, নিউট্রনের 0, আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1। এটা তুমি লিখে রাখো। এটা হচ্ছে আপেক্ষিক চার্জ, মানে এইটা আপেক্ষিক ভাবে করে এটা ধরা হয়। কারণ প্রোটন বা ইলেকট্রনের চার্জের কিন্তু পরিমাণ এটা না। যেমন ইলেকট্রন এবং প্রোটনের চার্জের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। এটা পরে পড়াবো। এটা হচ্ছে আপেক্ষিক চার্জ, এটা হচ্ছে প্রকৃত চার্জটার কথা বলা হয় নাই। এটা হচ্ছে আপেক্ষিক চার্জের কথা বলা হয়েছে। আপেক্ষিক চার্জ +1 ধরা হয়, আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1 ধরা হয়। ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 ধরা হয়, আর বাকি দুটোর আপেক্ষিক ভর মানে 1 করে ধরা হয়। সেই জন্য
আমি আমি তোমাকে আরেকটু কথাটা বলে রাখি, যেমন আমরা যখন এইভাবে করে এই জিনিসটা লিখি যে ধরো আমি আমি লিখলাম যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কাছে মনে করো যে এই আইসোটোপ অ্যালুমিনিয়াম যেই যেই জিনিসটা পাওয়া যায়, সেই অ্যালুমিনিয়ামে দেখা যায় যে এমন একটা অ্যালুমিনিয়াম পরমাণু দেখলা যার মধ্যে 13টা প্রোটন আছে আর 14টা নিউট্রন আছে। দেখো এই 13টা প্রোটন আছে আর 14টা নিউট্রন আছে। ভালো করে বুঝো, কথাটা ভালো করে বুঝে নাও। তাহলে 13টা যদি প্রোটন থাকে, এর পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, কারণ প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, 13 আর 14 যোগ করলে হচ্ছে 27, 27 হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, এই দুইটা দেখো প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা যোগ করে কেন ভর সংখ্যা বলা হয়? কারণ পরমাণুটার বলা হচ্ছে যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন সবগুলার ভর যোগ করে দিলেই তো তুমি আসলে ভর সংখ্যাটা পাওয়ার কথা। কিন্তু ইলেকট্রনের ভর তো শূন্য, এখানে 13টার জায়গায় 13টা ইলেকট্রন থাক আর 25টা ইলেকট্রন থাক, তাদেরকে শূন্য দিয়ে গুণ করলে তো শূন্যই হবে। আর 13টার প্রোটনের ভর সংখ্যা 13 গুণন 1 মানে 13, আর 14টা নিউটনের ভর সংখ্যা 14 গুণন 1 মানে 14, এই দুটা যোগ করলে 27 হচ্ছে। কথা কি বোঝা যায় নাই? কথা কি বুঝতে পারছো? কেন আমাদের ওই দুটা যোগ করলে কেন আমাদের ভর সংখ্যা পাওয়া যায়, এটা কি বুঝতে পারতেছো? ওকে, হ্যাঁ সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সবাই ক্লিয়ার। তাহলে মানে মানে ওই যে লাস্ট যেই কথাটা উনি বলেছেন রাদারফোর্ড, ওনার লাস্ট 2 লাইনে যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে একটা পরমাণুর মধ্যে, একটা পরমাণুর মধ্যে যে প্রোটন, প্রোটন আর নিউট্রন, এই এই দুটা থাকে নিউক্লিয়াসে, এই প্রোটন আর নিউট্রন এই দুটা থাকে নিউক্লিয়াসে, আর ইলেকট্রন তো বাইরে থাকে। ইলেকট্রনের আপেক্ষিক ভর যেহেতু 0, তাহলে প্রোটন আর নিউট্রন যে নিউক্লিয়াসের মধ্যে থাকে এই দুটার ভরটাই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। এই লাইনটাই বলা হয়েছে 1 নম্বরের লাস্টে। তাহলে 1 নম্বরে আমি যে কথাটা বললাম যে পরমাণুর একটা কেন্দ্র আছে, এর মধ্যে এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে আর বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, আর তাহলে প্রোটনের নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে তাদের ভরটাই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? 1 নম্বর ক্লিয়ার না? 1 নম্বর যা বললাম মডেলের মধ্যে 1 নম্বর কথা যা বলেছি পুরো ক্লিয়ার না? 1 নম্বর যা কথা বলেছি পুরো ক্লিয়ার? ভেরি গুড, সুন্দর। আরে এমন ভাবে পড়বা তোমরা, দেখবা যে জীবনে ভুলবা না। আরে এমনি এগুলা পড়লে সবসময় ভুলে যাবা। এই যে এমন ভাবে আমি পড়াচ্ছি জীবনে ভুলবা না, কারণ এই জিনিসই তোমার ইন্টারে আছে একেবারে এইচএসসি তে। এইচএসসি তে এইবারও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরমাণু, এই রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করো। আমি এইচএসসির স্টুডেন্টদেরকেও এইটাই পড়াচ্ছি, এবং রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করো। রাদারফোর্ডের পরমাণু মডেলের কি কি ব্যর্থতা আছে সেটা পড়ো। বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করো, বোরের পরমাণু মডেলের ব্যর্থতাগুলো কি কি সেটা ব্যাখ্যা করো। রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। ওদের পরীক্ষা তো সেম টু সেম এইচএসসি তে এই কোশ্চেন গুলো আসে। তো তোমাকে এখন পড়লেই শুধু হবে না, এই জিনিস আবার ওই এইচএসসি তে একই জিনিস আছে, কিচ্ছু আলাদা নাই। একেবারে এই জিনিস একবার বুঝলে তুমি সারাক্ষণ সারা জীবন মনে রাখতে পারবা, কিছুই নাই। আচ্ছা দেখো, ওকে, এখন তোমাদের এইবার হচ্ছে 2 নম্বরে, 2 নম্বরে যেই কথাটা বলছি আমি এই কথাটাও বলে নিছি যে নিউক্লিয়াসের আকার দেখতে কিন্তু খুবই ছোট, একটা খুবই ছোট জায়গা, নিউক্লিয়াসটা খুব ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসটা খুবই ছোট জায়গার মধ্যে আছে আর বাইরে ইলেকট্রনটা বড় জায়গার মধ্যে ঘুরতেছে আর কি, বড় বড় জায়গার মধ্যে। তাহলে 2 নম্বরটা যেটা বলছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, মানে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু পুরা ভরটা আছে। তাহলে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। এই জিনিসটা কি বুঝায় আমি তোমাকে বলছি। দেখো,
এখানে এখানে একটু আমি ছবিটা ড্র করে ফেলি, এই কথাটা আমি বলে নেই যে দেখো যে তোমার এইটা এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসটার কি আছে, এই নিউক্লিয়াসটার মধ্যেই কিন্তু সব ভরটা আছে, কিন্তু এটা অনেক ছোট জায়গায়। আর পরমাণুগুলা পরমাণু পরমাণুর মধ্যে যে ইলেকট্রন গুলা ঘুরতেছে, ধরো যে এই কক্ষপথে এটা ঘুরতেছে, মানে এই ইলেকট্রন চারপাশে ঘুরতেছে, এই পরমাণুর মধ্যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে এইভাবে করে ঘুরতেছে, ধরো এটার মধ্যে এইভাবে করে ঘুরতেছে, অথবা আর কি দেয়া যায়, হ্যাঁ এইটা দিলাম একটা, আচ্ছা ধরলাম এইটার জন্য এইভাবে করে ঘুরতেছে। তো একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন গুলা যে একটা পরমাণুতে যে ঘুরছে, একটা ছোট জায়গায় অনেকটু এই নিউক্লিয়াসের পুরা জিনিসটা আছে, এই যে ছোট জায়গাটার মধ্যে যে প্রোটন আর নিউট্রন ছোট জায়গাটার মধ্যেই পুরাটা আছে, এই নিউক্লিয়াসটা খুবই ছোট। আর পরমাণু তো নিউক্লিয়াসের তুলনায় বড়, কিন্তু ওইখানে তো বাইরে শুধুমাত্র ইলেকট্রনই আছে, কিন্তু ইলেকট্রন গুলা যতটুকু জায়গা না দখল করছে তার চেয়ে এই ফাঁকা জায়গার পরিমাণটা কিন্তু বেশি। এটা রাদারফোর্ডের একটা মানে এক্সপেরিমেন্ট আছে, সেটা এইচএসসি তে যেয়ে পড়বা যে উনি একটা মানে রশ্মি যখন এদিক দিয়ে যায়, আলফা কণার একটা এক্সপেরিমেন্ট আছে, আলফা কণা এক্সপেরিমেন্ট, তখন বেশিরভাগ জিনিসগুলাই এই ফাঁকা জায়গাগুলো দিয়ে চলে যায়। তখন উনি বলছে যে না, পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, কিছু কিছু জায়গায় এই যে ইলেকট্রনটা থাকে, এই নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন থাকে, আর মাঝখানের মধ্যে এই নিউক্লিয়াসটা থাকে। তাহলে এখানে বলছে যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, মানে এই জায়গাটা তো একটা ছোট জায়গার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে। কথাটা কি বুঝেছো? আর এই বাকি বাকি জায়গাগুলো দিয়ে, বাকি জায়গা বেশিরভাগ জায়গা দিয়ে, মানে আলফা কণা সম্পর্কে আমি এক্সপেরিমেন্টটা সম্পর্কে বেশি ধারণা এখন দিব না, কারণ এক্সপেরিমেন্টটা খুবই ইজি এক্সপেরিমেন্ট। যদিও আলফা কণা এক্সপেরিমেন্ট কিছুদিন পরে পড়বা যে আলফা কণা জিনিসটা কি, আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস, এটা এটা কিছুদিন পরে বুঝতে পারবা। এটা একটা পজিটিভ কণা, এই পজিটিভ কণা যখনই যায়, যখন একবারে এই যে মাঝখানে যখনই আসে, সে বিপরীত দিকে ফেরত আসে, তখন ও বুঝে যে একবারে মাঝখানে এমন কোনো পজিটিভ চার্জের একটা আধার আছে, তখন বুঝেছে যে একবারে কেন্দ্রে একটা পজিটিভ চার্জযুক্ত কোনো কিছু আছে। আর বেশিরভাগ জায়গাগুলো একেবারে যে মাঝখান দিয়ে চলে যায়, সেই জন্য ও বুঝেছে যে বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা। যাই হোক, এটা পরের কথা, কারণ এটা ইন্টারে আছে, ইন্টারে যখন পড়বা তখন এটা বুঝাই দিব, এখন এটা মাথায় নেওয়ার দরকার নেই। তবে এটুক মাথায় রাখো যে পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা, মানে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটার মধ্যে পুরো ভরটা আছে, কিন্তু ওই জায়গাটা অনেক ছোট। আর বাইরে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলা বাদ দিয়েও অনেক ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার পরিমাণও অনেক বেশি। ক্লিয়ার? এই কথা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার না? এটা তো না বুঝার তেমন কিছু নাই, একেবারে ক্লিয়ার না? হ্যাঁ, রিদওয়ান কোশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ রিদওয়ান বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার হচ্ছে আমরা কি মডেল কি বানিয়ে লিখতে পারবো, লাইক নিজের থেকে কনসেপ্ট ক্লিয়ার করে লিখতে পারবো? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করে বলতে তুমি মানে এইটা এরকম না যে ওয়ার্ড কি চেঞ্জ করে ফেলতে পারবো? ওয়ার্ড কি চেঞ্জ করে ফেলতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, ও তাহলে তো ভালো, আর হুবহু লিখতে পারবো না তো ভালো হইতো স্যার। না না না, হুবহু লিখলে হুবহু লেখা সম্ভব না। শুনো, ও ঠিকই বলছে, ও একটা কথা বলছে, এগুলো এগুলো ব্যাপারটা কি যে এটার সিস্টেমটা কি যে এগুলো তো ইংলিশে লেখা আছে, মানে অনেক অনেক টিচার অনেক আগেকার কিছু টিচার আছে, আমি তোমাকে বলি, আমাদের সময় মানে একটা ইয়া ছিল, অ্যাভোগাড্রোর সূত্র ছিল। তো অ্যাভোগাড্রোর সূত্রতে ছিল যে একই তাপমাত্রা এবং চাপে, হ্যাঁ একই তাপমাত্রা এবং চাপে সম আয়তন পরিমাণ সকল গ্যাসে সমান সংখ্যক মানে অণু বা পরমাণু থাকে। একই তাপমাত্রায় এবং চাপে ছিল, আমি পরীক্ষায় লিখেছি একই তাপমাত্রা ও চাপে, আমাকে কেটে দিছে আর কি, এই বলে যে স্বীকার্য কখনো চেঞ্জ করে লেখা যায় না। আমি জাস্ট ওনাকে বলছি যে এইটা কি বাংলাতে দিছিল নাকি উনি স্বীকার্যটা, এখানে ও এর এইটা যদি ইংলিশেও দেয়, এটা এন্ড এর জায়গায় আপনি ও আর এবং এর মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমি জানতে চাচ্ছিলাম এটাতে। এটা অনেক অনেক আগের কিছু টিচাররা এরকম ছিল যে স্বীকার্য একেবারে, এবং
মানে এইটা কিন্তু এখন আর নাই আর কি। এখন যেহেতু মানে টিচাররা এখন এইটাতে মানে এখন ভালোই জানে, মানে এখন আর ওই ধরনের টিচার খুঁজে পাবা না তুমি। কারণ তুমি যদি ইন্টারে আসো, ইন্টারমিডিয়েটে আসো, এইচএসসি তে আসো, এইচএসসি তে তো কোনো বোর্ড বই নাই। এইচএসসি তে হচ্ছে সকল মনে করো যে 5টা 6টা রাইটারের বই আছে। তুমি কেউ ইসাক স্যারের বই পড়বে, কেউ হাজারি স্যারের কেমিস্ট্রি বই পড়বে, কেউ কবির স্যারের কেমিস্ট্রি বই পড়বে, কেউ গুহ স্যারের কেমিস্ট্রি বই পড়বে। তো সবগুলাতে এইটার তিনটার কেমিস্ট্রি বইয়ে তুমি স্বীকার্য 3 প্রকারের পাবা। কনসেপ্ট একই, কিন্তু লিখছে 3জনই 3 রকম করে। তা কারটাকে তুমি আসলে স্বীকার্য ধরবা? কথাটা কি বুঝছো কি বুঝো নাই? মানে আলটিমেটলি ওগুলা হচ্ছে অনেক আগেকার কনসেপ্ট, যে হ্যাঁ স্বীকার্য একেবারে লাইনে লাইন একেবারে এখানে এবং আছে ও দেওয়া যাবে না, এইসব চিন্তা করার কিছু নাই। তুমি মেইন কনসেপ্টটা দেখবা, মেইন কনসেপ্টের কোনো যাতে ঘাটতি না থাকে। কথাটা বুঝছো? ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার 2 নাম্বার। তোমাদের তোমরা এইচএসসি তে আস্তে আস্তে, মানে এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আস্তে আস্তে তোমাদের জন্য মানে তোমরা জানো কি জানি না, তোমাদের সবচেয়ে কঠিন যেটা পোর্শন, মানে তোমাদের বড় ভাই বোনেরা যেটা পড়ে, এটার নাম হচ্ছে জৈব যৌগ। নাম শুনছো তোমরা? জৈব যৌগের নাম শুনেছো? জৈব যৌগের নাম শুনেছো? জৈব যৌগের উপরে আমি একটা বই লিখছি জৈব যৌগকে সহজ করে মানে করার জন্য। এই জৈব যৌগের উপরে যে বইটা লিখছি, এইটা পড়লে স্টুডেন্টরা জৈব যৌগকে আর ভয় পাবে না। জৈব যৌগের উপরে খুবই সহজ করে এবং খুবই মজা করে, এবং ওখানকার যত কনসেপ্ট আছে সুন্দর করে যাতে বুঝে যায় স্টুডেন্টরা। হুম, হ্যাঁ, তোমাদেরও একটা চ্যাপ্টার আছে, তোমাদের 2টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 11 আর 12 জৈব যৌগে। তোমাদের কেমিস্ট্রিতে চ্যাপ্টার 11 আর 12 হচ্ছে জৈব যৌগের চ্যাপ্টার অ্যাকচুয়ালি। আর তোমরা যেই বইটা মানে ইয়াতে এসএসসি তে থাকার সময়ই তোমরা পড়তে পারবা, তবে 11-12 এর জন্য পুরাটা পড়তে পারবা না, কারণ সবকিছু তো আর বুঝবা না, এইচএসসির জন্য যেহেতু লেখা, মূলত এইচএসসির জন্য লেখা বইটা। আচ্ছা, তো দেখো, ঠিক আছে, আমরা স্টার্ট করি আবার। দেখো 2 নাম্বারটা হয়ে গেল, এখন আসো 3 নাম্বার। না, বইটা এখনো পাবলিশ হয়নি। আমি লেখা শুরু হয়ে গেছে, মানে প্রায় অর্ধেকের বেশি লেখা হয়ে গেছে, সামনেই পাবলিশ হবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ওই যে আমি কথাটা যে বললাম, যে দুইটা কনসেপ্ট ক্লিয়ার হলো, যে একটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে থাকে ইলেকট্রন। প্রোটন আর নিউট্রনের মধ্যে সব ভরগুলা থাকে, যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 ধরা হয়। আর 2 নাম্বারে বলেছে যে নিউক্লিয়াসের ওই যে আকার যেহেতু অত্যন্ত ক্ষুদ্র, তাই পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা, এইটা। ওকে, আচ্ছা 3 নাম্বারে বলা হয়েছে ওই যে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, সৌরজগৎ, বাকি 3 এবং 4 হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করা। আচ্ছা, সৌরজগতে তোমাকে যদি বলা হয় যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এই যে মানে এটা কিসের সাথে তুলনা করলো? সৌরজগতের সাথে তুলনা করলো, যে সৌরজগতের মধ্যে মাঝখানে কে আছে? সূর্য আছে। সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলা প্রদক্ষিণ করতেছে, এই একই সিস্টেমে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একেবারে ইলেকট্রন গুলা বিভিন্ন কক্ষপথ মানে মানে ইলেকট্রন তো আর একই। এখন এখানে যদি প্রোটন থাকে, এই জায়গায় যদি ইলেকট্রন, এই কক্ষপথেই যদি সব ইলেকট্রন থাকে, এ ঘুরছে আর এও ঘুরতেছে, মনে করো ধাক্কি লেগে গেল, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে
হ্যাঁ, মানে এটা কিন্তু ফলস প্রমাণিত হয়েছে পরে। আচ্ছা ঠিক আছে, হোক, এটা পরে, আগে আগে আমরা স্বীকার্যগুলো পড়ে নেই। ইয়া বলছে যে এটা পরে ফলস প্রমাণিত হয়েছে, তাই না? হ্যাঁ, ফলস প্রমাণিত হয়েছিল এটা পরে। তো যাই হোক, আমরা এটা কি মানে সৌরজগতের সাথে তুলনা করছে। সৌরজগতের সাথে তুলনা করছে মানে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো চারপাশে ঘুরতেছে, সেরকম সেরকম বলেছি যে এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রন গুলাও বিভিন্ন কক্ষপথে, কেউ এই কক্ষপথে, কেউ এই কক্ষপথে, কেউ এই কক্ষপথে ঘূর্ণায়মান আছে। ক্লিয়ার? এটা কি বুঝেছো? সবাই বুঝেছো তো? বুঝেছো তো না? ওকে, হ্যাঁ, এটা সব ইজি, খুবই সুন্দর। আচ্ছা, এরপরে মানে এই কথাটা বলে তিনি থেমে যান নাই। উনি থেমে যান নাই, কি বলছেন যে আমি যে কথাটা বললাম আমার বলার পিছনে একটা আমি লজিক দেই, এবং এখানে কি ঘটনাটা ঘটে দেখেন। এই যে নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসের মধ্যে কে আছে? পজিটিভ চার্জ আর নিউট্রাল চার্জ। তার মানে এখানে পজিটিভ আছে প্রোটন আর নিউট্রাল আছে ওই নিউট্রন। তাহলে টোটাল নিউক্লিয়াসটা পজিটিভ আর বাইরে আছে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ, এই একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে মানে পুরো পরমাণুর মানে যতগুলা প্রোটন থাকে, একটা পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন থাকে ততগুলাই কি থাকে বলতো? ইলেকট্রন থাকবে। তা পরমাণুর প্রোটন আর ইলেকট্রন, যেহেতু পরমাণুর প্রোটন আর ইলেকট্রনের পরিমাণটা সমান, তাই যতগুলা পজিটিভ চার্জ থাকে ততগুলাই নেগেটিভ চার্জ থাকে। তাই সামগ্রিক পরমাণু চার্জ হচ্ছে সবসময় শূন্য। তোমাদেরকে আমি এই কথাটা কি বলেছিলাম না, মনে আছে? যে আমি যদি তোমাকে বলি যে সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণুর 11, এইটা বলার সাথে সাথে তুমি কি কি জিনিস তুমি জানবা, এই কথাটা আগে শুনে রাখো। কি কি জিনিস তুমি জানবা? 11 মানে এর পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা 11 মানে প্রোটন সংখ্যা 11। প্রোটন সংখ্যা 11। এই প্রোটন সংখ্যা 11 মানে ইলেকট্রন সংখ্যা 11। কেন? কারণ একটা পরমাণুর ক্ষেত্রে যতগুলা প্রোটন থাকবে ততগুলাই ইলেকট্রন থাকবে। প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সবসময় সমান। যদি সমান না হয় তাহলে একটা উপরে প্লাস বা মাইনাস যা কিছু আছে আসতে পারে। মানে একটা নিরপেক্ষ, এটা একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সবসময় সমান থাকবে। এই কথাটাই উনি বলছে। যে কি বলছে শুনো, এরপরের এই একই সাথে এর সাথেই যেই জিনিসটা লিখছে যে কোন পরমাণু নিউক্লিয়াসে, লেখো এর সাথেই লেখো 3 নাম্বারই কিন্তু এটা, কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, কোন পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাহিরে সেই কয়েকটি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ সমান ও বিপরীত চিহ্নের, তাই সামগ্রিকভাবে পরমাণুর চার্জ শূন্য। পরমাণুর চার্জ হচ্ছে শূন্য। এই কথাটা লিখো আগে, তারপর আবার বলি, আমি সমস্যা নাই, আবার বলে দেই। আমি তারপরে সামারি করে দিব, দেখবা যে এইটা যেহেতু এত ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, সামারি করে দিলে দেখবা যে এখনই মোটামুটি 60, 70, 80% মুখস্থ হয়ে গেছে তোমার। আর কয়েকবার তুমি যদি পড়ে ফেলো আর বারবার যদি 2-3 বার যদি না দেখে লিখে ফেলো, দেখবা যে একবারে পুরো ক্লিয়ার। আর যতটা না সহজ রাদারফোর্ডের চেয়ে বোর্ডটা আরো বেশি সহজ, বোরের পরমাণু মডেলটা আরো বেশি সহজ। রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু কথাবার্তা একটু বেশি, হ্যাঁ, উনি যে জিনিসগুলা বলেছে।
আচ্ছা, তো দেখো আমি কি বলছি যে নিউক্লিয়াস এই এই এইটা তো হলো যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। এখন বলছে যে কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরেও সেই কয়েকটি ইলেকট্রন থাকবে। এটাই আমি বললাম যে জয়টা প্রোটন আছে ততগুলাই ইলেকট্রন আছে, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। আবার এই প্রোটন আর ইলেকট্রন এইটার তো চার্জের পরিমাণটা তো সমান, চার্জ তো সমান, কিন্তু বিপরীত চিহ্নের। এর চার্জ +1, এইটার চার্জ হচ্ছে -1, আপেক্ষিক চার্জ যদি বলি। চার্জের পরিমাণ সমান কিন্তু বিপরীতমুখী। হ্যাঁ, চার্জের পরিমাণটা সমান কিন্তু বিপরীতমুখী। চার্জের পরিমাণটা তো সমান কিন্তু বিপরীত চিহ্নের। কারণ তোমাদেরকে কি বলছি যে প্রোটনের চার্জ কত +1 আর ইলেকট্রনের চার্জ কত -1। চার্জের পরিমাণ সমান কিন্তু বিপরীত চিহ্নের, এই যে বিপরীত চিহ্নের, একটা প্লাস হলে আর একটা মাইনাস। তাই সামগ্রিকভাবে পরমাণুর চার্জ হচ্ছে 0। কেন? কারণ ওই যে কথাটা বললাম, আমি যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, এখানে 13 দেওয়ার সাথে প্রোটন আছে 13টা আর ইলেকট্রনও থাকবে 13টা। তার 13টা প্রোটনের চার্জ হচ্ছে +13, 13টা ইলেকট্রনের চার্জ হচ্ছে -13। তাহলে এই দুইটা মিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, সামগ্রিক পরমাণুর চার্জ হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সবাই কি বুঝতেছো? সবাই ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা তোমাদের না আজকে ব্রেক দিব না। ইস্তিয়াক আবার কি বলবো, এই কথাই তো বললাম, এই যে এখানে এখানে বুঝাই বলছি যে একটা চার্জ হচ্ছে +1, প্রোটনের চার্জ হচ্ছে +1 আপেক্ষিক চার্জ। হ্যাঁ, ভর কি বার্ড একটা প্রবলেম, বড় নাম কিভাবে পাবো, ভর নাম্বার কিভাবে পাবো, মানে আমি বুঝি নাই। কে জিজ্ঞাসা করছো এটা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আমি বুঝি নাই, মানে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। আমি কি লিখছো জানি আমি বুঝতে পারতেছি না এটা। ভর নাম্বার মনে রাখবো কিভাবে করে, ভর নাম্বার মনে রাখবো কিভাবে করে মানে আমি কথা বুঝি নাই। ভর নাম্বার কে মনে রাখতে বলছে এখানে? নিচের লেখা বোঝা যায় না, লিখবো কিভাবে করে? বলে দিছি সেখানেই লিখবা, বলেই তো দিলাম। প্রোটন প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার ইকুয়াল টু ম্যাস নাম্বার। হ্যাঁ, পানির মতো সহজ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখো এখন 4 নাম্বার, 4 নাম্বারটা বুঝার আগে তোমাদেরকে একটা আমি কথা বলি, শুনো। পৃথিবীতে কোনো জিনিস যখন ঘূর্ণায়মান থাকে, এই সবাই ভালো করে শুনো, ভালো করে শুনো আগে কথাটা কথাটা। ইলেকট্রনের চার্জ সমান ও বিপরীত, এরপর কি লিখছেন? আচ্ছা, ইলেকট্রনের চার্জ সমান ও বিপরীত, এই সবাই লেখো, ইলেকট্রনের চার্জ সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিক চার্জ 0, এই কথাটা লিখছি। লেখো সবাই, যদি কেউ লিখতে না পারো কথাটা লিখে ফেলো। তাই পরমাণু সামগ্রিক চার্জ 0। ঠিক আছে খাদিজা? তারপরে ইস্তিয়াক, বুঝতে পারছো কি লিখছি? লিখো যে ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিক চার্জ হচ্ছে 0। তাই পরমাণুর সামগ্রিক চার্জ 0। ইস্তিয়াক বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেখো এখন আমি এখন তোমাদেরকে এই কথাটা বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। দেখো, তুমি মনে করো এই হাতে হাতে একটা, তুমি এখানে আছো,
তুমি তুমি এটা এটা হচ্ছে তুমি তুমি এটা হাত দিয়ে ধরে আছো, মনে করো এটা হাত দিয়ে তুমি ধরে আছো, আর এখানে তোমার দড়ির এটা একটা দড়ির মধ্যে কিছু একটা বেঁধে দিছো, বেঁধে দিয়ে তুমি ঘোরানোর চেষ্টা করছো, তুমি চারপাশে ঘুরাচ্ছ, তোমার চারপাশে এরকম করে ঘুরাচ্ছ। এটা ভালো করে শুনো, কথাটা ভালো করে শুনে রাখো। মনে করো চারপাশে তুমি ঘুরাচ্ছ, তো মনে রাখবা পৃথিবীতে কোনো কিছু যদি চারপাশে তোমাকে ঘুরাতে হয়, মানে বৃত্তাকার কক্ষপথে যদি তোমাকে ঘুরাতে হয়, বৃত্তাকার কক্ষপথে ঘুরাতে হলে অবশ্যই যেই বৃত্তাকার কক্ষপথে ঘুরাচ্ছ সেই বৃত্তটার কেন্দ্র বরাবর তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে। যদি বল প্রয়োগ না করো তাহলে কখনোই তোমার এইটা বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না। যেমন তুমি যখন দড়ি যখন চারপাশে, মানে দড়ি যখন তুমি মানে এইভাবে করে ঘুরাবা তোমার চারপাশে নিয়ে যখন চারপাশে তুমি ঘুরাবা, দেখবা বারবার তোমাকে টান প্রদান করতে হচ্ছে, মানে জোর করে একটা টেনে ধরে নিতে হচ্ছে যে হ্যাঁ আমি দড়িটাকে শক্ত করে টেনে ধরছি। এই যে টেনে ধরছো, যে তার মানে তুমি এই বরাবর তুমি বল প্রয়োগ করতেছো বারবার, মানে কেন্দ্র বরাবর বল প্রয়োগ করতেছো, না হলে এটা কখনোই এই পাশ বরাবর ঘুরবে না। মানে তুমি তো এই পাশে তো ঘুরতেছে, কিন্তু তুমি এইভাবে করে টেনে ধরছো, সেই জন্য এটা কিন্তু আস্তে আস্তে এইটা ঘুরতেছে। কেন্দ্র বরাবর সবসময় একটা বল প্রয়োগ করতে হবে। যেমন আরো একটা কথা বলি, যেমন এইখানে মনে করো সূর্য আছে, এই সূর্যটার ধরো পৃথিবী এই বরাবর সোজা যাচ্ছিল, মানে কি সামহাও পৃথিবী এই জায়গায় আছে, বা একটা গ্রহ এইদিকে বরাবর আছে, ও এই বরাবর একটা, মনে করো একেবারে ইনিশিয়াল কেসে এই বরাবর যাচ্ছে, আমি ধরে নিলাম এটা এই জায়গায় যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, কিন্তু একে যদি এই পৃথিবীটাকে যদি এই সূর্যের চারদিকে ঘুরতে হয়, তাহলে সূর্যকে কি করতে হবে আমি তোমারে বলি। সূর্যকে করতে হবে কি, এই পৃথিবীকে যাতে টান দেয় কেন্দ্র বরাবর, এরকম একটা ব্যবস্থা তৈরি করতে হবে। তাহলে কি হবে, পৃথিবীটা কি হবে বা ওই গ্রহটা কি হবে, তাহলে এই বরাবর সে ঘুরতে থাকবে, এই বরাবর সে ঘুরতে থাকবে। তার মানে পৃথিবীতে যে কোনো জিনিস বা মানে এই মহাবিশ্বে যে কোনো জিনিসকে যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে হয়, তার কেন্দ্রমুখী একটা বলের প্রয়োজন, কেন্দ্রের দিকে একটা বলের প্রয়োজন, না হলে সে কখনোই বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না। এই কথাটা কি বুঝতে পারছো? মানে কথাটা কি বুঝতে পেরেছো? বৃত্তাকার কক্ষপথে যদি কেউকে ঘুরতে হয়, তাহলে কেন্দ্রের দিকে ওকে অবশ্যই একটা বল অল টাইম সাপ্লাই দিতে হবে। এটা ফিজিক্সের একটা অন্যতম মেইন কনসেপ্ট, ফিজিক্সের মেইন কনসেপ্ট, যে তোমাকে কোনো কিছুকে যদি কেন্দ্রের দিকে তোমাকে যদি মানে বল প্রয়োগ না করো, কখনোই ওটা কেন্দ্র মানে বৃত্তাকার কক্ষপথে কোনো কিছু ঘুরবে না, মানে আলটিমেটলি তোমার ঘুরবে না, কখনোই ঘুরবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে হ্যাঁ, এটারই নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা না থাকলে কখনোই একটা জিনিস বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না। কেন্দ্রমুখী বল না থাকলে কখনোই বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না। ক্লিয়ার? এখন শুনো, এখন 4 নাম্বারটা আমি একটু তোমাকে আগে এক্সপ্লেইন করি, শুনো আগে, তারপরে আমি ওটা লিখে দিচ্ছি, আগে শুনো। 4 নাম্বারে যেটা বলেছে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি, মানে নিউক্লিয়াসটা যে আছে, নিউক্লিয়াসটার চার্জ কি? প্লাস, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন হচ্ছে মাইনাস, এই ইলেকট্রনের একটা আকর্ষণ বল অনুভব করে, এটার প্রতি একটা আকর্ষণ বল অনুভব করতেছে, এই ইলেকট্রনটা একটা আকর্ষণ বল অনুভব করতেছে। এই আকর্ষণ বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। এই তোমার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন আছে কিনা, চারপাশে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের প্রয়োজন আছে কিনা? ইনি এটাই বলছে যে একটা যে পজিটিভ আর একটা যে নেগেটিভ, তাহলে একটা আকর্ষণ বল যে কাজ করবে, এইটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। কথা কি বুঝো নাই? কথা কি বুঝতে পারছো? এই কেন্দ্রমুখী বলটা থাকার ফলে সে ঘুরতেছে, সেটা সে বলেছে যে কেন্দ্রমুখী বলটা যে প্রয়োজন, সেটা হচ্ছে এ যে প্লাস আর এ যে মাইনাস, এই দুটার মধ্যে যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলটা এই কেন্দ্রের দিকে যে এইটা, এই কেন্দ্রমুখী বলের সাপ্লাই করতেছে হচ্ছে এই আকর্ষণ বলটা। হ্যাঁ, এখন এই আকর্ষণ বলটা তো এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের কারণে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে কেন্দ্রমুখী বলের কারণে উনি যেটা দিয়ে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, কিন্তু স্যার তাহলে বেশি কাছে আসবে না তাদের, কি বলে কি বেশি কাছে আসবে না? না না, ওইটা নয়, সবাই ভালো করে খেয়াল করো। এখন এটা যদি সূর্য হয়,
এটা যদি সূর্য হয় আর এটা যদি গ্রহ হয়, সূর্য আর গ্রহের মধ্যে একটা মহাকর্ষ বল থাকে। প্রথমে আমি বললাম না মহাকর্ষ বল থাকে। এই মহাকর্ষ বলটা এদেরকে সাপ্লাই দেয় কেন্দ্রমুখী বল। মহাকর্ষ বল মানে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, যাকে মহাকর্ষ বল বলে। এই মহাকর্ষ বলটা কেন্দ্রমুখী বলে সাপ্লাই দেয়, তাই গ্রহটা সূর্যের চারপাশে ঘুরে। উনি সৌরজগতের সাথে এইটার তুলনা করে ফেললো। এখানে যেমন মহাকর্ষ বল ওই সাপ্লাই দিচ্ছিল, এখানে কেন্দ্রমুখী বলটা ওই সাপ্লাই দিবে হচ্ছে প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ বলটা। কথা কি বুঝছো কি? মানে কিভাবে তুলনাটা করছে বুঝছো? মানে সৌরজগতে সূর্য আর গ্রহের মধ্যে যে মহাকর্ষ বলটা আছে সেইটা যেরকম করে কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিচ্ছে, যে কেন্দ্রমুখী বলের ফলে এ ঘুরতেছে গ্রহটা, সেটা ইলেকট্রন যে চারপাশে ঘুরতেছে সেটা সেটা এইখানে প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ বলটা যেটা আছে, সে আকর্ষণ বলের ফলে মানে আকর্ষণ বলটাই কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিচ্ছে। এখানে মহাকর্ষ বলটা দিচ্ছিল আর এখানে প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ বলটা দিচ্ছে, এই কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আসো আমি মানে এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে ফিজিক্স তো পড়াবো তাই না, ফিজিক্সের কোর্স তো নিব। তোমরা তো সবাইকে বলো যে ফিজিক্স পড়ান ফিজিক্সের কোর্স। আমি এখন মোটেও সময় নেই আমার। বুয়েট অ্যাডমিশনের যারা স্টুডেন্ট আছে, বুয়েট অ্যাডমিশন টেস্ট যারা দিবে সামনে, হ্যাঁ বুয়েট অ্যাডমিশন টেস্ট যারা মানে দিবে, তাদের অনেকগুলা ব্যাচ আছে যাদের আমি কোর্সগুলা এখনো শেষ হয়নি ওদের। ওই কোর্সগুলা শেষ হইলে একটু আমি মানে ফ্রি হলে আমি তোমাদের ফিজিক্সের কোর্স দিব, তাই এটা নিয়ে সমস্যা নাই। তাই ফিজিক্সটা পড়ালে আরেকটু ক্লিয়ার হবে, এই জিনিসটা নিয়ে আরেকটু ক্লিয়ার হবে, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখো এখানে আমি 4 নাম্বারটা তাহলে লিখি। এখন 4 নাম্বারটা অ্যাকচুয়ালি কি বলেছে যে ঋণাত্মক তোমার ধনাত্মক চার্জবাহী, সবাই লিখে ফেলো, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি 1 মাস পরে, ওয়াসিফ 1 মাস পরে আমি শুরু করব হয়তোবা, 1 মাস পরে ফিজিক্স হয়তোবা শুরু করব, আমি জানাই দেবো, নি সমস্যা নাই, তোমরা তো আসোই। আর আমি করালে তো ফুল কোর্স করাবো, তাই কারো কোনো প্রবলেম নাই, দেরি হলেও প্রবলেম নাই। যখনই কোর্স করাবো আমার হবে ফুল কোর্স, পুরো বই শেষ হওয়া, তাই এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। ঠিক আছে? আর পোকোম্যান আমার তো জেনারেল ম্যাথ কোর্স প্রায় জানুয়ারি মাসে শুরু হয়েছে, 1 মাস পরে থেকে শুরু করতে পারি। আচ্ছা, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী, সবাই লিখে ফেলো তারপর বুঝাই দিচ্ছি। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে।
নুসরাত কি বলছো? স্যার যদি পদার্থ শুরুর পর শেষ করতে যদি স্কুল খোলা হয়ে যায় তাহলে আমি হোস্টেলে চলে গেলে তো ক্লাসে করতে পারবো না। নুসরাত তুমি কোথায় কোথায় থাকো, মানে কোন হোস্টেল, কিসে কিসে পারো তুমি? আমার তো ইয়েতে দেওয়াই থাকবে। তুমি যদি ক্লাস কিছু মিসও করো পরবর্তীতে তো গ্রুপে দেখতে পারবা। আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো যে ধনাত্মক, এই যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন, এই পজিটিভ আর নেগেটিভ, এইটার মধ্যে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটা কেন্দ্রমুখী বল। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ওই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, ইলেকট্রনও সেই রকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। আমি যা কথা বললাম পুরো কথা কি ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? এই কথাটাকে তুমি বানায় লিখতে পারো, কিন্তু এখানে থিমটা সেম থাকতে হবে। কি লিখতে হবে মানে আমি কি বুঝাইছি, এটাকে তুমি কি লিখবা, কি লিখবা যে তুমি মাথায় রাখতে হবে যে এই যে পজিটিভ ইলেকট্রনের নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে, পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে তোমাকে ওই বলতে হবে যে পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করতেছে, এইটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটার সাথে তোমাকে তুলনা করতে হবে যে সূর্য আর পৃথিবীর সাথে, যে পৃথিবী যেমন সূর্যের চারদিকে কেন্দ্রমুখী বলের কারণে ঘুরে, এই কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রনও নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। কথা কি বুঝতে পারছো? মানে একেবারে এইভাবে করে তুমি জাস্ট থিমটা নিলে তুমি নিজেই বুঝতে পারবা, নিজেই বুঝবা যে জিনিসটা কতটা ইজি হয়ে গেছে। তবে আমি একটা জিনিস এখন একটু বোঝানোর চেষ্টা করি, তোমাদেরকে বুঝাই দেই। যেহেতু চারটাই শেষ, এইটাই হচ্ছে রাদারফোর্ডের মডেল, এটাই তোমাদের মুখস্থ করা থাকবে হোমওয়ার্ক। কিন্তু একটা জিনিস আমি একটু বুঝাই দেই, সবাই একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমি এটা যদিও ফিজিক্সের জিনিস, তোমার এই কেন্দ্রমুখী বল সম্পর্কে অনেকের ধারণাটা ক্লিয়ার হচ্ছে না যে এই এই জিনিসটা সম্পর্কে একটু কথাটা শুনে রাখো। মানে ফিজিক্সের একটা ল বলে, যদি তুমি কোনো বাহ্যিক বল যদি না থাকে, বাহ্যিক মানে বাইরের কোনো বল যদি কাজ না করে, তাহলে একটা স্থির বস্তু স্থির থাকবে। মানে একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সেটা স্থিরই থাকবে। আর যদি গতিশীল বস্তু গতিশীল থাকবে, মানে একই সরল রেখায় গতিশীল থাকতেই থাকবে। মনে করো এ যদি এই বরাবর যাইতে থাকে, এ যদি এই বরাবর যাইতে থাকে, এর উপরে যদি তুমি কোনো বল প্রয়োগ না করো, এটা যত বেগে এই বরাবর যাচ্ছিল এই বরাবরই যাইতে থাকবে। এর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে এর দিক পরিবর্তন হইতে পারে বা বেগের পরিবর্তন হইতে পারে। কথাটা কি বুঝছো? হ্যাঁ, নিউটনের প্রথম সূত্র, এটা পরের কথা। আমি যেহেতু ফিজিক্স পড়াচ্ছি না, এটা নর্মালি আমি বলে দিচ্ছি। নিউটনের প্রথম সূত্র এখন শুনো, সবাই ভালো করে শুনো, কথাটা ভালো করে শুনো। কেন্দ্রমুখী বলের জিনিসটা আসছে কই থেকে, কথাটা বুঝো। আচ্ছা, একটা বস্তু যদি এই বরাবর চলে, এই বরাবর মনে করো সোজাসুজি চলতেছে। ও আচ্ছা, এটা এই জিনিসটা আরেকবার বলবো। বিষয়টা হচ্ছে যে যদি বাহিরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, একটা বস্তু যদি এই বরাবর কোনো একটা নির্দিষ্ট বেগে, যদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে যদি একটা নির্দিষ্ট দিকে যদি যাইতে থাকে, মনে করো একটা বাসের কথা তুমি চিন্তা করো, বাস। হ্যাঁ, বাসের মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোনো কিছু নাই, তুমি ধরো কিছুই নাই, ওর উপরে কোনো বল প্রয়োগ করার মানে ওটা ব্রেক ফেল করছে। পৃথিবীতে ঘর্ষণ বলে কিছু নাই, মানে রাস্তার সাথে যে ওর একটা মানে ফ্রিকশন বা ঘর্ষণ আছে ওটাও নাই ধরো। তাহলে ওই বাসটা যদি 80 কিলোমিটার বেগে, 80 কিলোমিটার/ঘন্টা বেগে যদি একটা রাস্তায় যদি চলতেছে, এই অবস্থায় ব্রেক ফেল করছে, মানে মনে করো যে ঘন্টা মানে ওখানে কোনো ঘর্ষণ বলে কোনো জিনিস নেই, মানে রাস্তার সাথে ঘর্ষণ খাইলে একটু বেগটা কমে যাবে, মানে এটা যদি না থাকে তাহলে ও আজীবন অনন্তকাল ব্যাপী সে 80 কিলোমিটার/ঘন্টা ব্যাপী চলতে থাকবে। সে মহাসমুদ্র পাড়ি দিলেও ওটা চলতে থাকবে। ও তুমি যদি বাইরে থেকে ওকে কোনো ধাক্কা না দাও বা বাইরে থেকে কোনো ফোর্স না পড়ে, বা ও যাতে যদি কারোর সাথে যদি কোনো ধাক্কা না খায় বা কোনো কোনো কিছু যদি ওকে না আটকায়, তাহলে তুমি ব্রেক করে আটকাইতে পারো। ব্রেক করা মানেও কিন্তু ওর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হলো। ব্রেক করে তুমি ওর উপর বল প্রয়োগ করে এর এর কিন্তু মানে বাহ্যিক মানে বাহির থেকে তুমি বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করে ওকে তুমি বেগটা একটু কমাই দিলা। কিন্তু বাইরে থেকে যদি বল প্রয়োগ না করো তাহলে 80 কিলোমিটার/ঘন্টা এই 80 কিলোমিটার/ঘন্টাতেই চলতে থাকবে। এই কথা বুঝো নাই তোমরা? সহজ কথা না এটা? এটা কি খুব কঠিন কথা? বুঝো নাই? আচ্ছা, ওকে, এখন কথাটা শুনো, এখন এখন একটু ভালো করে শুনো কথাটা। এখন কথাটা হচ্ছে, যদি এই অবস্থায় যদি কন্টিনিউয়াস লম্ব বরাবর যদি একটা বল প্রয়োগ করা হয়, মানে যেই বরাবর সে চলতেছিল যদি লম্ব বরাবর একটা বল প্রয়োগ করা হয়, লম্ব মানে পারপেন্ডিকুলার বরাবর যদি একটা বল প্রয়োগ করা হয় লম্ব বরাবর,
তাহলে তাহলে কি হবে, এ এইদিকে যাচ্ছিল, সে একটু দেখা যাবে একটু ঘুরে গেছে এই জায়গায়। একটু পরে যদি তুমি এই লম্ব বরাবর যদি আরেকবার এই এই মনে করো এই জায়গাকে কেন্দ্র করে এই বরাবর থেকে একটা একটা বল আসতেছে এই বরাবর থেকে, এ তখন কি করবে, এ কিন্তু তারপরে চিন্তা করছিল যে এখন আমি একটু বল প্রয়োগ করে একটু তো বেঁকে গেছি, এখন আমি এই সোজা বরাবর যাওয়া শুরু করব, আমি এখন এই সোজা বরাবর যাওয়া শুরু করব। কিন্তু একটু পরে দেখা গেল যে এই জায়গায় আবার এই বরাবর বল প্রয়োগ হয়েছে, এই বরাবর আবার বল প্রয়োগ হয়েছে। তখন কি হবে, সে আবার একটু বেঁকে যাবে, আবার একটু বেঁকে যেয়ে আবার একটু বেঁকে যাবে, তখন বলবে যে আমি বেঁকে যেয়ে এখন এই বরাবর যাওয়া শুরু করব। তখন যদি আবার এই বরাবর বল প্রয়োগ হয়, সে তখন আবার একটু বেঁকে যাবে। এই বেঁকে যেতে 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 এরা আসলে তখন বৃত্তাকার কক্ষপথে ঘোরা শুরু করে। মানে একটা জিনিসের কেন্দ্রমুখী বল প্রয়োগ করার ফলে, মানে এইটা সোজা চলতেছিল, সে কেন্দ্রমুখী বল প্রয়োগ করার ফলেই কিন্তু সে এইভাবে করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। বৃত্তাকার কক্ষপথে কেন ঘুরে, কারণটা হচ্ছে তুমি যখন একটা, যদি তুমি বাহির থেকে ফোর্স না দাও, সে তো সোজা, বস্তুটা সোজা চলে যাবে, সে তো সোজা চলে যাবে। ভেলোসিটি টেলোসিটি নিয়ে পরে আলাপ হবে, এটা ফিজিক্সের জিনিস, এখন আসবো না। দেখো, সে তো সোজা চলে যাবে, কিন্তু তুমি যখন কেন্দ্রমুখী বল কন্টিনিউ দিচ্ছ, বারবার করে বাঁকবে, বারবার করে বাঁকতে 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 এ তখন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে শুরু করবে। তার মানে অল জায়গায় কেন্দ্রমুখী বরাবর একটা বল থাকতেছে। তাহলে জিনিসটা 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 ঘুরতেছে কি, ওই যে আমরা যে বলতেছি, যখন এখানে সূর্য থাকে আর এখানে পৃথিবী আছে, এই সূর্য আর পৃথিবী, এই পৃথিবী যখন ধরলাম এই দিক বরাবর যাচ্ছিল, কিন্তু এই দুটার মধ্যে একটা মহাকর্ষ বল আছে, এই মহাকর্ষ বলের কারণে একটু মনে করো ঘুরে গেছে, আবার মহাকর্ষ বল আছে আরেকটু ঘুরে গেছে, আবার এরকম করে ঘুরতে 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 সূর্য পৃথিবীর এইভাবে করে চারদিকে ঘুরতেছে। কথা কি বুঝো নাই? সবাই কি বুঝতে পারছো? ভেলোসিটি নিয়ে পরে চিন্তা হবে, এটা কি বুঝতে পেরেছো? আমি একটু মানে তোমাদের ধারণা দিলাম যে কেন্দ্রমুখী বলটা কিভাবে করে, মানে কেন্দ্রমুখী বলের ফলে কি কোনো একটা জিনিস ঘুরতে থাকে। ওকে, তো তোমরা আশা করি যে আজকের পুরো ক্লাসটা বুঝতে পারছো। আজকের আমার ক্লাস এই পর্যন্তই। আগামী দিন তোমাদের হোমওয়ার্ক থাকবে, আগামী দিন হোমওয়ার্ক থাকবে এই পুরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা মুখস্থ করে ফেলবা, এইটা বারবার করে দেখবা। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।